দম্ভের পতন বোধহয় এটাকেই বলে। অহংকারের শেষও বোধহয় এখান থেকেই শুরু হতে চলেছে। দাদাগিরিরও বোধহয় এখান থেকেই শেষের শুরু। নমস্কার। আজকে অন্য একটা টপিকটা এরকম যে এত বড় একটা শক্তি এবং বিশ্বের সব থেকে বেশি পাওয়ারফুল, সব থেকে পয়সাওয়ালা, আর্মস অ্যামিউনিশনস বা সমরাস্ত্রের দিক থেকে নাম্বার ওয়ান দেশ, পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ যে দেশ, সেই দেশ শেষকালে চেয়ে হোক না চেয়ে হোক 10 দফা দাবি স্বীকার করে নিয়েছে। অন্তত ট্রাম্প সাহেব বলেছেন যে ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আগে বলি নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরশু দিনের খবরটা হলো 10 দফা দাবি আপাতত ইরানের মেনে নিয়ে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রপোজালটা দুই তরফ থেকে অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে আমেরিকা এবং ইরান। আমি এই মুহূর্তে ইসরায়েলের নাম বলছি না, এই কারণে যে আমেরিকা শেষ মুহূর্তে ইসরায়েলকে জানিয়েছে এবং জানানোর ফলে আমেরিকার সঙ্গে ইসরায়েলের এটা নিয়ে একটা মনোমালিন্য হয়েছে। মিস্টার নেতানিয়াহুর সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের, স্পেশালি ট্রাম্পের, এটা নিয়ে একটুখানি মন কষাকষি হয়েছে। যে ইসরায়েলের বক্তব্য হচ্ছে তাকে একদম শেষ মুহূর্তে বলা হয়েছে, একদম লাস্ট 11th আওয়ারে সমস্ত কিছু কমপ্লিট করার পরে, জাস্ট বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট, মানে অ্যানাউন্সমেন্টটা হওয়ার ঠিক আগে ইসরায়েলকে একটা ডেকোরাম হিসাবে, মানে এরকম না যে তার থেকে মতামত বা পরামর্শ চাওয়া হয়েছিল বা এটা তার জন্য অ্যাকসেপ্টেবল কিনা, এরকম কোনো জায়গাতে আনা হয়নি। ইসরায়েলের উপর বেসিক্যালি ইসরায়েলের বক্তব্য অনুযায়ী যদি দেখি তাহলে ইসরায়েলের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা ভাবছি বটে এটা শুধুমাত্র আমেরিকা এবং ইরানের মধ্যে এটা একটা আপাতত 2 সপ্তাহের যুদ্ধবিরতি, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি পরের একটা এপিসোডে আলোচনা করব যেটা আমরা আপাতত খালি দৃষ্টিতে দেখছি এটা বোধহয় যুদ্ধবিরতি। এটা হচ্ছে পরের স্টেপে যাওয়ার আগে একটা প্রিপারেশন নেওয়ার সময় নিচ্ছে দুটো দেশই, আমেরিকাও ইরানও, এবং তাতে খানিকটা ব্রিদিং স্পেস চেয়ে হোক না চেয়ে হোক ইসরায়েলও পাবে। আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, এটাতে ভাববেন না যে হঠাৎ করে ইরান কোনোভাবে নিজের মতন করে কোনো পয়েন্ট সাজালো বা 10টা পয়েন্ট বলে দিল আর সেটা আমেরিকা মেনে নিল, তা নয়। পাকিস্তান হচ্ছে দাবার বুড়ে, ওর কাছে কিছু করার নেই। IMF এর পয়সা বা যেভাবেই হোক না কেন ভিক্ষার ঝুলিতে ভিক্ষা আনতে গেলে ওকে আমেরিকার তাবেদার হয়ে থাকা ছাড়া ওর কাছে কোনো রাস্তা নেই। কাজেই আমেরিকা, ওই আমরা হিন্দিতে একটা কথা বলি না যে বান্দর নাচ নাচানা, তো বাঁদর নাচটা আমেরিকা যেরমভাবে নাচাবে ওকে ওরমভাবেই নাচতে হবে। আগেও তাই নেচেছে, আজও তাই নাচে, আগামী দিনেও সেরকমভাবেই নাচবে। আর হতে পারে যে পাকিস্তানের নাচ দেখে হয়তো বাংলাদেশও উচ্ছ্বসিত, বাংলাদেশও হয়তো আগামী দিনে কোনো না কোনো সময় বড় দাদাকে দেখে যদি চলে তাহলে বাংলাদেশের অবস্থাও ঠিক ওই রকমই হতে যাচ্ছে বা হবে, অলরেডি অনেকটা এগিয়ে গেছে। যাই হোক, তার থেকেও বড় কথায় আসি, সেটা হচ্ছে যে পাকিস্তানকে আমি কোনো কাউন্টিংয়ে ধরছি না, কারণ আমেরিকা যেরকমভাবে ইনস্ট্রাকশনস দিয়েছে সেই অনুযায়ী পাকিস্তান চলেছে। ইভেন যদি নওয়াজ শরীফের টুইট যেটা করেছে, টুইটটা যদি দেখেন তাহলে তার মধ্যে ওই রিফ্লেকশনটা এসে গেছে যে ড্রাফট ন্যারেটেড টুয়ার্ডস দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তার মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে যে ড্রাফটটা করে দেওয়া হলো সেইটা পর্যন্ত কপি পেস্ট হয়ে গেছে নওয়াজ শরীফ যেটা এক্স মিডিয়াতে পোস্ট করেছিলেন, কাজে সেটা আলাদা। এবার পিছনে তাহলে ইরানের পিছনে কে কে রইল? ইরানের পিছনে রয়েছে দুটো বড় শক্তি। ওয়ান ইজ আমেরিকার অন্যতম মানে পয়েন্টের অন্য দিক, সেটা হচ্ছে রাশিয়া, অবশ্যই তার সঙ্গে চায়না। রাশিয়ার স্বার্থ কি একটা আলোচনা করে নিই। সেটা যে রাশিয়া কোনোভাবেই চাইবে না হঠাৎ করে এই যুদ্ধটা থেমে যাক। এটা খুব খালি মাথায় খোলা পার্সপেক্টিভে ভেবে নিন যে রাশিয়ার জন্য এটা কিন্তু হট করে যুদ্ধটা যদি শেষ হয়ে যায় তাহলে এটা রাশিয়ার জন্য খুব একটা ভালো হবে না। তার কারণ হচ্ছে লোকজনের তাহলে আবার গিয়ে দৃষ্টি পড়বে হচ্ছে ইউক্রেনের যুদ্ধের উপরে, যেটা কখনোই রাশিয়া চাইবে না। কাজে রাশিয়ার ইন্টেনশন থাকবে যত প্রলংড হবে যুদ্ধটা তত রাশিয়ার জন্য ভালো, কারণ ইরানে তেল পেতে বা গ্যাস পেতে যার যত অসুবিধা হবে সেই তেল বা গ্যাসটা কিন্তু আলটিমেটলি ঘুরে যেভাবেই হোক রাশিয়ার দরবার থেকে নিতে হবে। কাজে রাশিয়া কখনো এটা চাইবে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যেহেতু ইরান ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি উভয়তই পাকিস্তানকে হেল্প করেছিল ড্রোন দিয়ে এবং অন্যান্য টেকনোলজি দিয়ে, সস্তার মিসাইল, মানে আমি বলছি কম পয়সায় কিন্তু এফেক্টিভ মিসাইল এবং সস্তার যেসব ড্রোন কিন্তু এফেক্টিভনেসটা রয়েছে, এরকম টাইপের ড্রোন দিয়ে কিন্তু হেল্প করেছে। আগামী দিনেও করার ব্যাপারটা পুরোটাই পজিটিভই আমি ধরে নিচ্ছি যে আগামী দিনেও
ইরান সেইভাবেই হেল্প করবে। কাজেই রাশিয়া এই মুহূর্তে চাইবে না যে ইরানের এই জায়গাটা হঠাৎ করে স্টপ হয়ে যাক এবং তাতে গিয়ে রাশিয়ার জন্য অসুবিধা হবে, এই কারণে যে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং আমেরিকা হয়তো আবার ইউক্রেন যুদ্ধে মেতে উঠবে বা ইউক্রেনকে ফান্ডিং করবে বা ইউক্রেনকে আবার অস্ত্র বেচার চেষ্টা করবে। কাজে রাশিয়ার জন্য এটা যত প্রলংড হবে রাশিয়ার ইকোনমির জন্য ততই ভালো। এবার আসি চায়না। এই যুদ্ধটা যদি দেখবেন মানে তেল কনজিউমিং যতগুলো কান্ট্রিজ আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমেরিকা, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ইন্ডিয়া। কাজেই চায়না কিন্তু তেলের সব থেকে মানে দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এবং চায়নার মোর দ্যান 80%, 80 to 88%, মানে 80 থেকে 88% মতন তেল আসে কিন্তু চায়না থেকে। এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে চায়না এবং ইরানের এই যে তেলের যে আদান প্রদান বা ব্যবসায়িক যে ডিলটা হয় সেটা কিন্তু কমপ্লিটলি ডলারে হয় না, এটা কিন্তু এদের নিজেদের সুবিধা মতন দুজনের মিলিত কারেন্সিতে এবং দুজনের এগ্রিমেন্ট অনুযায়ী হয় এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই হয় ইউয়ান অনুযায়ী। কাজে এটা দুজনের জন্যই প্র্যাকটিক্যালি বেনিফিশিয়াল। এবং চায়না আর ইরানের সম্পর্ক বহুদিন থেকেই ভালো এবং এই তেলের আদান প্রদান এবং পারস্পরিক সম্পর্ক কিন্তু বহুদিন থেকে ভালো, হঠাৎ করে ভালো হয়নি, দুজনেরই সম্পর্ক আগে থেকেই ভালো। পলিটিক্যাল এজেন্ডা বা তাদের দৃষ্টিভঙ্গি থেকেও তারা দুজনেই অনেকটা সমকক্ষীয় বা তাদের দুজনের দৃষ্টিভঙ্গি অনেকটা এক টাইপের, যার জন্য তারা অনেক দিন দেখি একে অপরের কাছাকাছি দেশ। এটা হলো চায়নার জায়গায়। কাজেই চায়না কখনোই চাইবে না যে স্ট্রেট অফ হরমুজে এমন কোনো একটা দাদাগিরি আসুক বা এমন কোনো দাদা আসুক যে দাদা আসলে পরে চায়নার ক্ষতি। কারণ কি, স্ট্রেট অফ হরমুজ যতদিন ইরানের আন্ডারে থাকবে এবং ইরানের কন্ট্রোলে থাকবে, কাজে ইরানের তেলটা পেতে চায়নার সুবিধা হবে যেহেতু সম্পর্কটা ভালো। কাজেই চায়না কিন্তু সবসময় চায় বা চাইবে স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল ইরানের ওপর থাকুক, যেটা আমেরিকা কিন্তু আবার চাইবে না। এবং ঘুরপথে যদি দেখি, সেটা অন্য আরেকটা বিষয় আলোচনা করবো অন্য একটা ভিডিওতে, সেটা হচ্ছে এই ইরান যুদ্ধের কিন্তু হঠাৎ করে শুধু ভাববেন না ওর ইউরেনিয়াম বা ওর তেলের কন্ট্রোল সেটা শুধু আমেরিকার লক্ষ্য নয়। আমেরিকার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে চায়নাকে ঠেকিয়ে রাখা এবং প্রকারান্তরে ইরানকে অ্যাটাক করে চায়নাকে একটা লেসেন দেওয়া যে তুমিও যদি এদিক ওদিক করো তাহলে তোমাকেও আমি শাস্তি দিতে পারি বা তোমাকেও আমি চেপে ধরতে পারি। এটা হচ্ছে আর একটা মেসেজ। সেই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু ইরানকে অ্যাটাক করা। তো কাজে চায়নার অ্যাঙ্গেল থেকে যদি বলি তাহলে চায়না কিন্তু চাইবে এই যুদ্ধে ইরান যত বেশি স্ট্রং হয়ে থাকবে, ইরানের অ্যাকসেপ্টেন্স যত বেশি থাকবে, ইরান যত আপার হ্যান্ডে থাকবে তত চায়নার সুবিধা। এছাড়াও লিগাল পথে হোক এবং ইল্লিগাল পথে, ইল্লিগাল পথে মানে হচ্ছে ডার্ক সি যেটাকে বলা হয়, তাতে হচ্ছে আপনার এই জিপিআরএস সিস্টেমকে মানে সমুদ্রে পড়ার পর জিপিআরএস সিস্টেমকে অফ করে দিয়ে এবং অন্য কোনো দেশের পতাকা বহন করে বেসিক্যালি ব্ল্যাক ওয়েতে তেলের আদান প্রদান হয়। বিকজ ইরানের উপর অনেকদিন ধরেই আমেরিকার স্যাংশন আছে। কাজে সেই স্যাংশন অনুযায়ী ইরান কিন্তু তেল বেচতে পারে না, কিন্তু তা সত্ত্বেও সে ডলারে আর্ন করছে। এর আগের একটা আমার ভিডিওতে আমি অলরেডি বলেওছি যে কম বেশি মাসে 39 থেকে 40 মিলিয়ন ডলার মতন ইরান আর্ন করে শুধুমাত্র এই তেল বেচে, এবং সেটা ঘুরপথেই বেচে। তো যাই হোক, ফলে ইরান কিন্তু চায়নাকে লিগাল ওয়েতেও যেরকম তেল বেচে, ইললিগাল ওয়েতেও তেল বেচে। মানে আমি বলছি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে, মানে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে ইরানের তেল বেচার অধিকার নেই বা ইরানের থেকে কেউ তেল নিলে সেই দেশের ওপরও স্যাংশন আছে। কিন্তু তা সত্ত্বেও চায়না তেল নেয় এবং সেই তেলটা ইরানের থেকে, চায়নার যা রিকোয়ারমেন্ট তার 80 থেকে 88% তেল কিন্তু চায়না ইরানের থেকেই নেয়। কাজে এর পিছনে কিন্তু দুটো বৃহৎ শক্তি আছে, সেটা হচ্ছে রাশিয়া এবং চায়না। পাকিস্তানের গোলামি করা ছাড়া কোনো উপায় নেই। এবং দ্বিতীয় আরেকটা রিজন হচ্ছে ইরান যেহেতু পাকিস্তানের প্রতিবেশী, কাজেও এমন কোনো কাজও করতে চায় না যে কাজটায় ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, সেটাও চায় না। আবার সৌদি আরবের সঙ্গে ওরা একটা এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্ট অনুযায়ী যদি কোনো বিপদে সৌদি আরব পড়ে তাহলে পাকিস্তান এগিয়ে এসে তাকে সাহায্য করবে, যেটা সে এই যুদ্ধে করেনি। সেই না করার ফলে কিন্তু অলরেডি তার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক কিন্তু খারাপ হতে শুরু করেছে। তো যাই হোক, এর পরে আসি যে 10 দফা রিজনগুলো যেগুলো দিয়েছে ইরান, সেই ইরানের সেই 10 দফা রিজনগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, খুব তাড়াতাড়ি করব। সেটা হচ্ছে ইরান প্রথম শর্ত যেটা দিয়েছে সেটা হচ্ছে আমেরিকা কোনো শর্ত ছাড়াই আক্রমণকে কমপ্লিটলি বন্ধ করতে হবে। মানে আমেরিকা যখন তখন বা যেভাবে সেভাবে যে অ্যাটাক যেটা করে ইরানের উপর, সেটা কখনোই করবেন না এবং করতে পারবে না, এবং কোনো রিজন ছাড়াই যে অ্যাটাকিং যেটা হয়
বিভিন্ন সময়, সেটা কিন্তু ইরান এটাকে এই 10 দফা শর্তের মধ্যে একটা অন্যতম দফায় শর্ততে এনেছে যে এটা আর কখনোই অ্যাকসেপ্টেবল নয়। দ্বিতীয়ত হচ্ছে হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। এবং আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, আগামী দিনেও আলোচনা করব, সেটা যে ইরানের হাতে যদি হরমুজ প্রণালী থাকে তাহলে তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ অবশ্যই ইরানের হাতে, বিকজ ইরান সেইটাকে ব্লক করে দিয়ে আর্ম টুইস্ট করায় বা করাতে পারবে, আগামী দিনেও করবে, এটা জেনে রাখুন। কারণ কি, ওয়ার্ল্ডের সমস্ত তেলের আদান প্রদানের মোর দ্যান 20% স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে হয়, যেখানে ডেইলি অন্তত 2 কোটি ব্যারেল তেলের আদান প্রদান প্রত্যেক দিন হরমুজ প্রণালী দিয়ে হয়। এবং তার মধ্যে ভারতের পার্টে পড়ে অন্তত 2.5 মিলিয়ন টু 2.7 মিলিয়ন, মানে 25 লক্ষ থেকে 27 লক্ষ ব্যারেল তেলের আদান প্রদান প্রত্যেক দিন হরমুজ প্রণালী দিয়ে হয়। সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে, 2 কোটি ব্যারেলের বেশি তেলের আদান প্রদান হরমুজ প্রণালী দিয়ে হয়। সেটা হচ্ছে সারা বিশ্বের তেলের মোর দ্যান 20% এটা স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। কিন্তু ইরান বলেছে সেই কন্ট্রোলটাও নিজের হাতে রাখবে। যদি রাখে তাহলে যদি আগের মতন হয় যে কোনো ঝামেলা ছাড়াই, তাহলে তো ঠিক আছে, কিন্তু সেটা আগামী দিনে হবে বলে মনে হয় না। সেটা কেন হবে সেটা একটা ছোট্ট জিনিস দিয়ে বলছি। বিকজ ইরান অলরেডি দেখা গেছে 26টা জাহাজের থেকে পার জাহাজ $2 মিলিয়ন করে হরমুজ টোল নিয়েছে। হরমুজ প্রণালী পার করতে গেলে ইরান এখন থেকে দাবি করেছে যে ওকে 2 মিলিয়ন মানে 20 লক্ষ $2 মিলিয়ন করে ওকে ফি দিতে হবে, এটা যাতে হরমুজ নিরাপদে ওই জাহাজটা পার করতে পারে, তার বাবদ একটা টোল বা ফি। এবং অলরেডি এখনো পর্যন্ত একটা হিসাবে দেখা গেছে 26টা জাহাজের থেকেও পয়সা নিয়েছে। এবং এই হিসাবে যদি দেখা যায় তাহলেও 80 থেকে 100 বিলিয়ন ডলার, আবারও সংখ্যাটা বলছি, 80 থেকে 100 বিলিয়ন ডলার পার ইয়ারে ইরান এক্সট্রা আর্ন করতে পারে, যেটা ওর এভরি ইয়ারের জিডিপির কম বেশি 20 থেকে 22%, অ্যাটলিস্ট মোর দ্যান 20% তো আরামসে। কাজে এইটা কিন্তু ওয়ার্ল্ডের পক্ষে বা আমেরিকার পক্ষেও মেনে নেওয়া এত সহজ নয়। এটা আগামী দিনে দেখা যাবে যে 2 সপ্তাহের মধ্যে আলোচনাতে কি হতে যাচ্ছে। তৃতীয়ত, ইরানের পারমাণবিক পিউরিফিকেশন বা সমৃদ্ধিকরণকে স্বীকৃতি দিতে হবে। এবারে গল্পটা হচ্ছে 460 কিলোরও বেশি ইউরেনিয়াম ইরানের কাছে এই মুহূর্তে রয়েছে, যেটা সে অলমোস্ট মোর দ্যান 60%ও পিউরিফাই করে এনেছে। এবার সেইটা দিয়ে নিউক্লিয়ার বোম বানাতে গেলে 10টার থেকে 12টা মতো নিউক্লিয়ার বম তৈরি হবে, কিন্তু সেই 60%-এর পিউরিফিকেশনটাকে ওকে 90%-এর পিউরিফিকেশন নিয়ে যেতে হবে। তার মানে 30%-এর গ্যাপ রয়েছে। এই 30%-এর গ্যাপও আগামী দিনে যে কোনো সময় করে নিতে পারে। এবার ইরানের বক্তব্য হচ্ছে, আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, এটা আমি কমিটমেন্ট করছি, কিন্তু আমার পারমাণবিক যে ইউজ, যেটা স্পেশালি ফর এনার্জি প্রোডাকশন, মানে শক্তির ক্ষেত্রে বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে, সেটা ইনট্যাক্ট রাখতে দিতে হবে। সেটা আমি করব, তাতে কোনো ডিস্টারবেন্স চলবে না বা তাতে তোমার কোনো হস্তক্ষেপ আমি শুনবো না। এটা দেখা যাক আগামী দিনে কি হয়। 4th পয়েন্ট হচ্ছে, এই যে রেবেল গোষ্ঠী যেগুলো আছে, হিজবুল্লাহ, হুতি, হামাস, এদের উপর কোনো দেশেরই, সেটা ইসরায়েল হোক বা আমেরিকা হোক, কারোরই কোনো রকম অ্যাটাক করা চলবে না। এবার এটা কিন্তু আমেরিকা বা ওয়ার্ল্ডের জন্য মেনে নেওয়াটা খুব চাপের। তার কারণ হচ্ছে, এরা বকলমে কিন্তু এরা বলা হচ্ছে বটে রেবেল গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী, কিন্তু এরা বেসিক্যালি লালন পালন, বড় হওয়া, এদের ফান্ডিং পুরোটাই কিন্তু ইরানের পয়সা দিয়ে আসে এবং ইরানই বেসিক্যালি এদের পালন করে করছে, আগামী দিনেও করবে। তার কারণ হচ্ছে, সর্বক্ষেত্রে যে ইরান ডাইরেক্টলি অ্যাটাক করছে বা কোনো রকম অ্যাক্টিভিটিস হচ্ছে তা কিন্তু নয়। ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো যা বিভিন্ন ধরনের যুদ্ধ বা এজেন্ডা বা অ্যাটাক হয়েছে, তার মধ্যে কিন্তু এই রেবেল গোষ্ঠীগুলো আছে। এটা কিন্তু বকলমে বা ইনডাইরেক্টলি বিভিন্ন দেশ করায়। আমি পার্টিকুলার ইরানের কথা বলছি না, কিন্তু প্রত্যেকটা দেশই বকলমে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাউকে না কাউকে ফান্ডিং দিয়ে ঘটনাকে অ্যাগ্রাভেট করায়, যাতে ডাইরেক্টলি আমার কোনো রোল এলো না বা অস্তিত্ব এলো না, কিন্তু ঘুরিয়ে কিন্তু আমি কাজটা করলাম। সেটা কিন্তু ইরানও করছে, আগামী দিনেও করবে। ফলে ইরানের বক্তব্য হচ্ছে, এই ধরনের যে কোনো রেবেল গোষ্ঠী, মানে হুতি হোক, হিজবুল্লাহ হোক বা হামাস হোক, এই ধরনের কোনো যে গোষ্ঠী যেগুলো আছে, যাদেরকে বেসিক্যালি ইরান ফান্ডিং করে এবং এটা অঘোষিত সত্যি, তাদের উপর কোনো রকম অ্যাটাক করা চলবে না। এটা ন্যাচারাল ব্যাপার। ইরানের জন্য এটা একটা হেল্প হবে, কারণ ইসরায়েল ডাইরেক্টলি কোথাও থাকবে না, কিন্তু ইনডাইরেক্টলি এদের দিয়ে ও অপারেশনটা করাবে।
সেটা শুধু আমেরিকা বলে না, আমেরিকা হোক ইসরায়েল হোক এদের পক্ষে মেনে নেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এটা এই যে কন্ডিশনগুলো দিয়েছে আমি বলছি বটে, কিন্তু এই কন্ডিশনগুলো কিন্তু যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আমেরিকার দাদাগিরি প্র্যাকটিক্যালি শেষ হয়ে যাবে। আমি আসছি আরও। এছাড়া মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট থেকে সমস্ত যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো থেকে আমেরিকার সোলজার্স এবং আমেরিকার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে আমি বলছি আর্মি রিলেটেড বা যুদ্ধ রিলেটেড যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে কমপ্লিটলি সরিয়ে নিতে হবে এবং এন্টার আর্মিকে উইথড্র করে নিয়ে যেতে হবে। সেটা আমেরিকা করবে বলে আমার মনে হয় না, কারণ এত বছর ধরে তারা এদেরকে রেখে এসছে এবং এদের পিছনে ফান্ডিং করে এসছে, ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় তৈরি করেছে। আই রিয়েলি ডোন্ট নো হাউ ফার ইট ইজ পসিবল ফর ইউএসএ টু অ্যাকসেপ্ট, এটা ইউএসএর পক্ষে অ্যাকসেপ্ট করাটা কতটা ফিজিবল বা পসিবল হবে, দ্যাট টাইম উইল সে, সময় সেটা বলবে। আচ্ছা, এছাড়া ইউনাইটেড নেশনস থেকে ইরানের উপর যতগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সমস্ত নিষেধাজ্ঞাকে কমপ্লিটলি প্রত্যাহার করতে পারবে, এটা হতেই পারে। বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আছে যার অনেকগুলোই জাস্টিফাইড নয়, কিন্তু যেগুলো জাস্টিফাইড নয় সেগুলো ঠিক আছে, বা যেগুলো জাস্টিফাইড সেক্ষেত্রে ইরানকেও আবার বলতে হবে যে ভাই আমি কি করবো না, সেটা দেখা যাক কী হবে না হবে, সেটা তো সময়ই বলবে। এছাড়া এই পারস্য উপসাগরে এই স্ট্রেট অফ হরমুজ, এই যে জায়গাতে ইরানের রুলটাই চলবে, মানে এই সাগরগুলো ক্রস করতে গেলে প্রত্যেকটা জাহাজকে ইরানের শর্ত অনুযায়ী চলতে হবে। এটা কি সত্যি মেনে নেওয়ার মতন? এটা আপনারা বলবেন, কমেন্ট বক্সে বলবেন যেটা কি সত্যি মেনে নেওয়ার মতন। কারণ কি, আন্তর্জাতিক সমুদ্র জলপথের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক যে জলপথ, আমার আপনার দেশে নিজস্ব যে জলপথ 200 নটিক্যাল মাইলস পর্যন্ত, সেটা তো আমার আপনার। তারপরের যে এরিয়াটা যেটা আন্তর্জাতিক জলসীমানা, সেখানে যদি আমি বলি সেটা আমার রুল অনুযায়ী তোমায় চলতে হবে, তাহলে সেটা কতটা ফিজিবল সেটাও আবার ভাবনা চিন্তার বিষয় আছে। যাই হোক, এটা ইরান দাবি করেছে যে এটাকে চালাতে হবে। এছাড়া আর একটা জিনিস বলেছে যে এই যেই অষ্টমত, মানে এটা 8 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যুদ্ধের ফলে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হিউজ অ্যামাউন্টের ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু বিলিয়ন ডলারের তো ক্ষতি হয়েছে, সেইটার ভরপাই করতে হবে, মানে ক্ষতিপূরণ দিতে হবে। তো এবার ক্ষতিপূরণটা দিতে তো হবে, সেটা বলাও সহজ এবং শোনাও সহজ, এবং টেকনিক্যালি দেখতে গেলে আমি হয়তো হ্যাঁ বলবো, আপনারা অনেকে হ্যাঁ বলবেন, হ্যাঁ ভাই তোমার জেদের কারণে তো একটা দেশের ক্ষতি হয়েছে, তাহলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেই ক্ষতিপূরণটা কিভাবে দেবে? আমি এর আগের ভিডিওতেও বলেছি, গতকালের ভিডিওতেও বলেছি, ক্ষতিপূরণ কেউ দেবে না, ক্ষতিপূরণ দেবো হচ্ছে আমি আর আপনি মিলে। তার কারণ হচ্ছে আমরা হচ্ছি এন্ড ইউজার, প্রোডাক্টার, মানে যার যেটা আছে। পৃথিবীতে দুটো জিনিসই বিক্রি হয়, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট, এর বাইরে তো কিছু নেই। যা কিছু আমরা করি বিশ্বে সবটাই হচ্ছে আইদার প্রোডাক্ট বিক্রি হয় না সার্ভিস বিক্রি হয়। তাহলে এই ক্ষেত্রে সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বিক্রি হচ্ছে না কেন, বা তার হেল্প, মানে আমি বলছি সার্ভিসের হেল্প যদি কেউ নিয়ে থাকে বা প্রোডাক্টের হেল্প যদি কেউ নিয়ে থাকে বা সেটা দিয়ে যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে আমি আর আপনি, মানে আমরা সাধারণ জনগণ, আমরা হচ্ছি এন্ড ইউজার। কাজে যে পেট্রোলটা আজকের দিনে কথার কথা বলছি ধরা যাক 100 টাকা, আপনি নিশ্চিন্ত থাকুন যে ইলেকশন ওভার হয়ে গেলে সে যে দেশ হোক, ইন্ডিয়া হোক বা XYZ যে দেশ হোক না কেন, স্পেসিফিক্যালি আমি যদি আমার ভারতবর্ষের কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে 5টা রাজ্যে ইলেকশন ডিউ রয়েছে, ইলেকশনটা ওভার হলেই নিশ্চিন্ত থাকুন যে গভর্নমেন্ট কোনো না কোনো অছিলায় এই এক্সট্রা পয়সা তুলে নেবে, এখন যেটাও বাড়াচ্ছে না। এবং যদি খেয়াল করেন তাহলে এর আগে যখন তেল $45 থেকে $50 পার ব্যারেল ছিল, তখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট কোনোভাবেই কিন্তু প্রাইসকে কমায়নি। এখন ধরুন $120-130, এখন দামটা কমেছে, এই যুদ্ধবিরতির ফলে একটু দামটা কমে এসছে, কম বেশি 72, 75, $78 পার ব্যারেল এরকম একটা চলছে, কিন্তু এটা উঠে গেছিলো $120-130 আশেপাশে। যাই হোক, যখন আমি বলছি 45, 50, 52, 55, $60 যখন ইন্ডিয়া তেল কিনেছে, তখনও কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই আমাকে আপনাকে ডিসকাউন্ট দেয়নি, তখন কিন্তু ও ওই দামেই নিয়ে রেখেছে। ফলে ও কিন্তু অনেকটা ক্যাশ রিজার্ভ নিয়ে রেখেছে, যার ফলে ওর সমস্যা হবে না। এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি, আগামী দিনে ইলেকশন যখনই ওভার হয়ে যাবে না কেন, তখনই আমার আর আপনার পকেটে কিন্তু টান পড়বে কোনো না কোনোভাবে, সেটা তেলের উপর দিয়ে হোক, অন্য কোনো সার্ভিস ট্যাক্স হোক, অন্য কোনো না কোনো বাই প্রোডাক্ট দিয়ে হোক, যেভাবেই হোক না কেন এই পয়সা প্রত্যেকটা দেশ তুলবে। ফলে এই যে ইরানের এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যে ভরপাই বা ক্ষতিপূরণ যেটা দিতে হবে, সেটা কে দেবে? সেটা টেকনিক্যালি তো দেওয়ার কথা আমেরিকা, কিন্তু আমেরিকা দেবে না।
ঠিক অন্য কোনো না কোনোভাবে এর ওর তার ঘাড়ে ফেলে দেবে, এবং তার মধ্যে অলরেডি একটা প্ল্যানিং চলছে, যেটা আমেরিকা বলেছে ঠিক আছে আমি এটা নিয়ে আলোচনা এই 2 সপ্তাহে যে করবো, আমি তোমাকে সাজেস্ট করবো যে কী করতে হবে, সেটা ওইটাই সাজেস্ট করবে, ও নিজের ঘাড়ে কিছু রাখবে না। সেটা হচ্ছে হরমুজের উপর দিয়ে যে সমস্ত যাতায়াত করবে জাহাজরা, তাদের উপর কোনো না কোনোভাবে পয়সা নেবেই নেবে, এবং যখনই নেবে তখন প্রাইস বাড়বে, এবং যখনই এই জিনিসটা হবে তখন কিন্তু দেখবেন এই শিপিং কোম্পানিগুলোর ওভারঅল কস্টিং বাড়বে, তারা আপনার উপর চাপাবে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর খরচা বাড়বে, ফলে ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রিমিয়াম হাই করে করবেই করবে। যখনই ওটা করবে তখন আমার আর আপনার সাধারণ মানুষের পকেটের পয়সা যাবে। তো যাই হোক, সেটা অষ্টম এই যে পয়েন্টটা যেটাও বলেছে যে এই ক্ষতিপূরণ দিতে হবে, সেটা বিশাল অঙ্কের ব্যাপার, সেটা কিভাবে আগামী দিনে কতদিনে আসবে বা কিভাবে আসবে সেটা দেখা যাবে, সেটা তার কি বেরোচ্ছে। ইরানের উপর থাকা সমস্ত ধরনের, নবম পয়েন্ট হচ্ছে ইরানের উপর থাকা সমস্ত ধরনের প্রাইমারি এবং মিডিয়াম টাইপের যতগুলো যা যা নিষেধাজ্ঞা বা স্যাংশনস রয়েছে, অল সর্টস অফ স্যাংশনস যা যা রয়েছে সমস্তকে কমপ্লিটলি তুলে নিতে হবে, কোনো স্যাংশনস রাখা চলবে না। তো সেটা অবশ্যই ঠিক আছে, ইরান যদি তার ক্ষেত্রে কোনো কমিটমেন্ট করে তাহলে সেই অনুযায়ী দেখা যেতেই পারে যে কি করবে না করবে। আর দশম বা শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইরানের জব্দ করা যে সমস্ত ওর অর্থ বা প্রপার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের যে পয়সা ফ্রিজ হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে আমেরিকা তো সুইফট নাম্বার ইরানের জন্য কোনো দিচ্ছে না। সুইফট নাম্বার না হলে তো আপনি ফান্ড ট্রান্সফার বা মানি ট্রান্সফার আর একটা জায়গায় করতে পারবেন না। মানে আপনি যদি ইউএসএর থেকে আমাকে যদি কোনো পয়সা পাঠাতে চান তাহলে একটা সুইফট নাম্বার লাগবে, তো সেটা ওই সুইফট নাম্বারটা হচ্ছে আমেরিকা দেয় বা ইউএসএ ট্রেজারি থেকে আসবে। তাহলে ওইটাই সুইফট নাম্বার যদি না হয় তাহলে কি হলো, এই আপনার ইরানে আপনি চাইলেও কোনো টাকা ট্রান্সফার করতে পারবেন না বা পাঠাতে পারবেন না। তার মানে ইরানও কোনো ব্যবসা করি ডিল কোনো দেশের সঙ্গে করতে পারবে না। তার কারণ হচ্ছে ডিল করলেও প্রোডাক্ট যদিও পাঠালো তার এগেনস্টে পয়সা কেউ পাঠাতে পারবে না। যার ফলে ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়া যে ডিলটা এখন করছে খুব বুদ্ধি করে লোকাল কারেন্সিতে করছে। তো যার ফলে ইন্ডিয়া যে এটা ইরান যে তেলটা আমাদেরকে দিচ্ছে, আমরা তার এগেনস্টে ইন্ডিয়ান কারেন্সিতে রুপিতে টাকায় আমরা দিচ্ছি ওকে। ইরান আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নিচ্ছে সেই প্রোডাক্ট নেওয়া বাবদ ও আমাদেরকে ওই পয়সাটা আবার দিয়ে দিচ্ছে। ফলে ভারতের একটা সুবিধা হয়েছে, ভারতের পয়সা দিয়ে সব কিছু করছে, ফলে মাছের তেলে মাছ ভাজছে। তো এইটা হলো লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইরানের জব্দ করা সমস্ত ধরনের অর্থ বা প্রপার্টি যেখানে যা কিছু পেন্ডিং রয়েছে সেগুলো সমস্তভাবে রিলিজ করে দিতে হবে, এবং তার জন্য কোনো কন্ডিশন রাখা চলবে না। তো যাই হোক, এই তো হলো 10টা পয়েন্ট যেটা আপাতত মিস্টার ট্রাম্প বলেছেন যে ঠিক আছে এটা নিয়ে আলোচনা করবো, এবং এই আলোচনাটা পাকিস্তানে বসে হবে। এবার আমার গল্পটা যেটা বক্তব্য যেটা, সেটা হচ্ছে ট্রাম্প হঠাৎ এই জিনিসটা মেনে নিলেন কেন। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমেরিকা নিজে যে এত কিছু বড় বড় বুকনি মারছে বা বিভিন্ন জায়গায় কি বলে ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড এথিক্সের কথা বলছে, ও নিজের দেশ কিন্তু দেউলিয়া হয়ে রয়েছে। আমেরিকার ইটসেলফ টোটাল ডেটের পরিমাণ হচ্ছে 38 থেকে 39 ট্রিলিয়ন ডলার। আবার বলছি 38 to 39 ট্রিলিয়ন ডলার, অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 39 ট্রিলিয়ন ডলারের ডেট আছে, ঋণ আছে। এবং এই ঋণটা ক্রমশ বাড়ছে, কারণ কি ইউক্রেনকে ওই ঘুরিয়ে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ওই ফান্ডিং করছে, কাজে সেই পয়সাটা বাড়ছে। এই ইরানের যুদ্ধ প্রত্যেক দিন চালাতে গেলে যে হিউজ বিলিয়ন ডলারের প্রত্যেক দিনের খরচা আছে, সেই খরচাটাও তো ট্রেজারি থেকেই যাচ্ছে, ফলে ও কোত্থেকে আনবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি কিন্তু স্ট্রাগল করছে, ওয়ার্ল্ড ওয়াইড, যার ফলে ওর কাছেও পয়সা নেই। তাহলে এক হলো সেইটা। আগামী ডিসেম্বর ওর ইন্টারিম ইলেকশন রয়েছে, সেই ইলেকশনে কিন্তু ট্রাম্পকে আবার প্রমাণ করতে হবে বা জিতে বেরিয়ে আসতে হবে, যেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওর জন্য, অলরেডি হয়ে রয়েছে। আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে জেনারেলি দেখা যায় যে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা মূল লিডাররা যারা রয়েছে তারা ঠিক এই নিজেদের যখন প্রয়োজন পড়ে তখন তারা একটা যুদ্ধের একটা জিগির তোলে, এবং যুদ্ধ একটা খেলা খেলে একটা দেশাত্মবোধ বা দেশপ্রেম একটা গজিয়ে ওঠে, যার ফলে তাদের পাবলিসিটি বা তাদের পপুলারিটিটা বেড়ে যায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ঠিক উল্টো হয়েছে। আপনি যদি রেশিও দেখেন তাহলে যুদ্ধ হওয়ার আগে বা যুদ্ধ শুরুর আগে যে ট্রাম্পের যে অ্যাকসেপ্টেন্স বা পাবলিসিটি যেটা ছিল বা পপুলারিটি যেটা ছিল, দ্যাট হ্যাজ গন ডাউন, সেটা নেমে গেছে। তো কাজে সেটা ট্রাম্পের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় জিনিস, মুদ্রাস্ফীতি যেটা বললাম ওদেরও বেড়েছে বা বাড়ছে। ইন্ডিয়া অবশ্যই ওর জন্য একটা বড় কনজিউমার ছিল, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে এগ্রিমেন্ট কিন্তু হোল্ডে রাখা রয়েছে। ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যে ঠিক আছে, তোমার আমার কোনো তাড়াহুড়ো নেই, তুমি তোমার মতন আগে ডিসাইড করো যে আমার উপর কত পার্সেন্টের ট্যাক্স চাপাবে, কোনোদিন এই পার্সেন্ট কোনোদিন ওই পার্সেন্ট বলছো, ওসব না, তুমি একটা ফিক্সড রেটে আসো, এসে তারপরে তুমি বলো, তখন আমি আবার বসবো। ফলে পীযূষ গোয়েলের সঙ্গে যে এগ্রিমেন্টটা যেটা হয়েছিল সেটা কিন্তু এখন হোল্ড করা আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওটার কোনো এক্সিস্টেন্স নেই, কাজে আগের মতন করেই চলছে। তো যাই হোক, সেটা একটা অসুবিধা ওর জন্য।
তো আমেরিকার ওভারঅল যদি দেখেন এবং যদি এই স্ট্রেট অফ হরমুজ আটকে থাকার ফলে সারা বিশ্বে তেল যেহেতু ম্যাক্সিমাম দেশেই যাচ্ছে না, ফলে ডলারে ট্রানজাকশন হচ্ছে না। এবার আমেরিকার এই দাদাগিরি বা শক্তি টিকেই আছে, সারা বিশ্ব ফিনান্সটা করে হচ্ছে ডলারের মাধ্যমে, যার জন্য দেশের কারেন্সিটা লাগে বলে আমেরিকা সব জায়গায় দাদাগিরি চালায় বা চালাতে পারছে। আজকে যদি ডলারটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দাদাগিরি শেষ। তো ফলে এখন যেটা হয়েছে, ধরুন ব্রিক্স কান্ট্রি সবাই কিন্তু এটা বুঝেও গেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই, মানে রাইট ফ্রম ইউকে, আপনার ইউরোপিয়ান কান্ট্রি সবাই কিন্তু এখন বুঝে গেছে যে এ একটা ফিকেল মাইন্ডেড এবং এর কথার কোনো ঠিক নেই এবং আলটিমেটলি এ কারোর বন্ধু নয়। যখন এর প্রয়োজন পড়বে তখন এ লাথ মারতে দেরি করবে না, যার ফলে নো ওয়ান ইজ ট্রাস্টিং দিস জেন্টলম্যান। আমেরিকার প্রেসিডেন্টকে এই মুহূর্তে কেউ ট্রাস্ট করে না, নো ওয়ান ট্রাস্টিং। তো যাই হোক, ফলে এখন প্রত্যেকটা দেশই কিন্তু এটা চাইছে যে লোকাল কারেন্সিতে তাদের নিজেদের মতন কথা বলে তাদের নিজস্ব লোকাল কারেন্সিতে তারা তাদের মতন করে ট্রানজ্যাকশনটা করবে এবং এর 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 পথ দ্রষ্টা কিন্তু অনেকাংশে ভারত কিন্তু শুরু করেছে অনেক দিন থেকে। তো পেট্রোলের মানে পেট্রোল ডলারটাই যদি বন্ধ হয়ে যায় বা কমে যায় ইউজটা, তাহলে কি হবে? ওর ডলার আসাটা বন্ধ হয়ে গেল দেশে। তো ডলার যদি নাই এলো তাহলে ওর দেশে ইকোনমি তো আরোই খারাপ অবস্থায় হয়ে যাবে। তো যার ফলে এই রিজনগুলো আমেরিকার কাছে খুব মানে একটা নাবিশ্বাস ফেলার মতন জায়গায় চলে এসছে বলে। আর দেখুন, আলটিমেটলি 40 দিনের উপর হয়ে গেলে এত বড় একটা শক্তি এখনো পর্যন্ত ইরান লড়ে যাচ্ছে, একটা পাহাড় প্রমাণ একটা শক্তি, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই যে শক্তির কোনো কমি আছে। মানে ইউএসএ ইজ এ বিগ পাওয়ার, মানে আর্মস অ্যামুনিশনস, তার কাছে যা সমস্ত তার যুদ্ধে যে সমস্ত টেকনোলজি ইউজ করে বা তার কাছে যা কিছু আছে সেটা সত্যি এনভিয়েবল। তো একটা হলো সেইটা, কিন্তু তার সামনে মানে একটা হাতির সামনে মশার মতন একটা ইরান, সে আর 40 দিন ধরে তাকেও সমানে মানে ডেন্ট দিয়ে যাচ্ছে এবং তাকেও লড়ে যেতে হচ্ছে আমেরিকাকে। এই একটা ছোট্ট দেশ এবং ছোট্ট একটা মানে ইরান তো অনেক ছোট ওর হিসেবে, তার সঙ্গে লড়ে তাকে জব্দ করতে এখনো তো পারেনি, আর 40 দিন হয়ে গেল এবং তার লিডারশিপ প্র্যাকটিক্যালি শেষ। আজকের দিনে আয়াতুল্লাহ খামেনি বলুন বা তার ছেলে বলুন, তার ছেলেও তো আজ কোমাতেই রয়েছে, সে বেঁচে আছে কি মারা গেছেন কেউই জানে না আজকের দিনে, যার ফলে তিনি তো কোথাও আসছেন না এবং তার কোনো প্রুফ নেই। হয়তো উনি বেঁচেই আছেন এবং বেঁচে থাকা সত্ত্বেও ওনার ট্রিটমেন্ট চলছে এবং যা মার্কেটে যা খবর তাতে উনি কোমা স্টেজে রয়েছেন এবং ট্রিটমেন্ট চলছে, হি ইজ আন্ডার ট্রিটমেন্ট। কিন্তু সেই কোমা স্টেজ থেকে যে উনি কোপ আপ করে আসবেন বা রিভাইভ করে আসবেন তার তো কোনো এভিডেন্স নেই বা তার তো কোনো সিওরিটি নেই। কাজে অ্যাজ সাচ কিন্তু কোনো লিডারশিপ নেই, কিন্তু লিডারশিপ না থাকা অবস্থাতেও ইরান কিন্তু যে ফাইট দিয়ে যাচ্ছে এটা কিন্তু শেখার মতন এবং এত বড় শক্তির এগেনস্টে। এবং শুধু তো আমেরিকা নয়, আমেরিকা রয়েছে, তার সঙ্গে ইসরায়েল রয়েছে, তার সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রিজ যাই বলুন না কেন, মেন্টালি তো তারা সবাই ইউকে মানে ইউএসএ এবং ইসরায়েলের সঙ্গে রয়েছে। তা এত কিছু হওয়ার পরেও আজকে ইরানের মতন একটা ছোট কান্ট্রি কিন্তু দেখিয়ে তো দিচ্ছে। তো যার ফলে আমেরিকা ডাইরেক্টলি কিভাবে বলবে যে ভাই আমি যুদ্ধবিরতি চাইছি বা যুদ্ধটাকে শেষ করো, তখনও ওই জন্য ওই বোর্ডেটাকে ইউজ করছে, দ্যাট ইজ ভিকারিটা পাকিস্তানটা, যার জন্য ওকে বলছে ঠিক আছে তোর তো আবার কয়দিনের মধ্যে $2 বিলিয়ন প্রয়োজন আছে, তো 2 বিলিয়ন কি দেবো না দেবো সে তো পরে বুঝবে, আগে তো আমি যেরকমভাবে মানে তোকে চেঁচাতে বলছি তুই সেরকমভাবে তো চেঁচা, তোকে যে রাস্তায় বলছি যা ডিগবাজি খেতে বলছি তুই আগে সেটা তো কর। যার ফলে ট্রাম্প নিজেই চাইছে যে এবারে যুদ্ধটা থেমে যাক বা শেষ হোক, কিন্তু ওর তো আর সেটা করতে পারবে না, তার কারণ ওর তো ইউটার্ন নেওয়ার জায়গা নেই, ওর ইমেজ চলে যাবে, আমেরিকার গুডউইল শেষ হয়ে যাবে, দাদাগিরি বন্ধ হয়ে যাবে, লোকজন তো আর মানবে না। একটা চর যদি খেয়ে গেল এবং রিক্সাওয়ালা যদি একটা চর দিয়ে দিল তাহলে আর ইজ্জতের কি রইল? আমরা সেই বিভিন্ন ক্ষেত্রে কম্পেয়ার করতে গিয়ে বলি না যে আমি ওর থেকে হয়তো বেশি শক্তিশালী কিন্তু তাও আমি মুখ লাগি না, তো ও তো মুখ লাগিয়ে দিয়েছে, মুখ লাগানোর ফলে হতে এখন তো বেরিয়ে গেছে, অবস্থা তো খারাপ, ঢিলে হয়ে গেছে। তো যার ফলে এখন তো আর কিছু করার নেই, তো এগুলোও বিপদ পিছলেও বিপদ, শাখের করাতের মতন অবস্থা হয়েছে। তার ফলে ওর এখন এইসব করে ধানাই পানাই করে যুদ্ধবিরতি না চাইলে ওর রাস্তা নেই। তো একটা হলো সেইটা, আর সেকেন্ড হলো গিয়ে ইসরায়েলে দেখুন, ইসরায়েলে কিন্তু নেতানিয়াহুর নিজের দেশে কিন্তু ওর পপুলারিটি এমনিতেই ডাউন ট্রেন্ডে রয়েছে, ওর দেশেও কিন্তু মুদ্রাস্ফীতি প্রচুর হাই, আর নেতানিয়াহুর এগেনস্টেও কিন্তু করাপশনের অনেক কেস রয়েছে। কাজে ও কিন্তু ডিক্টেটর, নেতানিয়াহু ইজ অলসো বিগ টাইম ডিক্টেটর, যার ফলে ও কিন্তু বিরোধী পক্ষ আর কাউকে উঠতে দিচ্ছে না বা দেবেও না ও যতদিন আছে। তা ফলে ও চাইছে যে যুদ্ধটা চলুক, তাতে কি হবে, মানে আমার দেশের একটা ওই আর লোকে আর অন্য কোনো দিকে দৃষ্টি ঘোরাতে পারবে না। তো সেইটা এই দুটো রিজনের ফলে, এই দুই দেশের লিডারশিপের এই গন্ডগোলের ফলে এই যুদ্ধটা আপাতত চলছে এবং চলবে, এটা ভাববে না যে কোনোভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে। দেখা যাক এই 2 সপ্তাহের কি বলে আলোচনায় কি বেরিয়ে আসে, বাট আই রিয়েলি ডাউট, আমি কালকের মধ্যেই হয়তো এর উপরে একটা ভিডিও করবো আমি ভাবছি, দেখা যাক আসল রিজন কি আছে না আছে সেগুলো নিয়ে এটা আলোচনা করব। তো ফলে যুদ্ধ যদি চলেও বা
সেটা হলেও লং টার্মেই চলবে। আর আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো দুজনেই একটা ব্রিদিং নিচ্ছে, পরের প্রিপারেশন নিচ্ছে যে পরের যুদ্ধটা কিভাবে হবে, আমি কিরমভাবে আমার সেনাবাহিনীকে সাজাবো, কিভাবে কোথায় কি অ্যাটাক করব, কি সৈন্য সামন্ত দেব, সেইটার হয়তো প্ল্যানিং চলছে। বা হয়তো একটা দেখুন, এই 2 সপ্তাহ এই যে 40 দিনের যুদ্ধের ফলে তেল তো কোথায় পৌঁছায়নি, সেটাতে আমেরিকারও তো তেল পায়নি, ফলে ওর দেশেও তো ইনফ্লেশন বেড়ে গেছে। তেলের দাম যদি দেখেন তাহলে আমেরিকাতে যা ছিল তার ডবল হয়ে গেছে। ফলে এই 2 সপ্তাহকে আমি যদি স্ট্রেট অফ হরমুজকে যদি আমি একটু ইজ দিই এবং তার ফলে যদি 2 সপ্তাহে প্রচুর জাহাজ যদি রিলিজ করানো যায়, তার ফলে সারা বিশ্বের কাছে যদি তেল যায়, তাহলে আমার ঘরেও তেল আসবে, মানে ইউএস এর ঘরেও তেল আসবে, আবার সারা বিশ্বের অন্যান্য দেশগুলো একটা রিলিফ পাবে, যার ফলে তারা খানিকটা অক্সিজেন পাবে এবং তারা হয়তো আবার ট্রাম্পকে বলতে পারে যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো দেখো করে কি করা যায়। তো এরকম একটা ব্যাপার। তো এই বেসিক রিজনসগুলো রয়েছে যার ফলে আমেরিকাও চাইছিল যে একটা যুদ্ধ বিরতি, ঠিক বলবো না, যুদ্ধটাকে আর টানতে পারার মতন অবস্থাতে নেই। ফিনান্সিয়ালি দে হ্যাভ অলসো গন ফর এ টস, ওদেরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং ফিনান্সিয়াল লস তো প্রচুর আছে। ওভারঅল ইরানের যে কস্টিং পড়েছে তার 1:60 রেশিও, মানে ইরানের 1 টাকা যদি খরচা হয়েছে তো এই যুদ্ধটাতে আমেরিকার 60 টাকা খরচা হয়েছে। কারণ কি, প্রথম কথা হচ্ছে ওর দেশ থেকে উজিয়ে আসতে হয়েছে ইরানে এবং পুরোটাই হচ্ছে বাই এয়ার। কাজেই যাতায়াত থেকে শুরু করে আর্মস অ্যামিউনিশন থেকে শুরু করে এয়ার ফিল্ড থেকে শুরু করে এয়ার ফোর্স থেকে শুরু করে সব জিনিসেরই তো কস্টিং আছে। এ তো আর আর্মি নয় যে আমার যা কস্টিং হলে, এয়ার ফোর্সের কস্টিং অনেক বেশি। আর এদের যেসব ফাইটার প্লেনগুলো অনেক কস্টলি, তার তেল আলাদা, তার মেনটেনেন্স আলাদা, তার 1 ঘন্টা উড়তেই F-35 1 ঘন্টা উড়তেই বোধহয় কম বেশি 15 থেকে 16 লাখ টাকা 1 ঘন্টার উড়ানের কস্ট। তো যার ফলে এগুলো তো কস্টিং আছে, কস্টিং আসবে কোত্থেকে? ফলে ট্রাম্প চাইলেও এখন আর ওর ইউটার্ন নেওয়ার মতন জায়গা নেই, যার ফলে পাকিস্তানকে দিয়ে আপাতত এটা করিয়ে রেখেছে। এবার 2 সপ্তাহের মধ্যে ব্যাকডোর চ্যানেলে যদি আলোচনা করে যদি কিছু হয়, যেটার চান্স আমার মনে হয় ভেরি নেগলিজিবল, দেখা যাক। আই উইল প্রে ফর দ্যাট যে যুদ্ধটা থেমে যাওয়া উচিত, কমপ্লিটলি থেমে যাওয়া উচিত, তাহলে সেটা সারা বিশ্বের জন্য ভালো। কিন্তু দেখা যাক কি হয় সেটা। আপাতত এই যে 10টা রিজন যেটা দেওয়া হয়েছে, সেই 10টা রিজনকে যদি ট্রাম্প এবং ইসরায়েল মিলে মেনে নেয়, এবং বা আমি 10টাই তো মানা হবে না, তার মধ্যে যেগুলো মানা হবে বা যা নিয়ে আলোচনা হবে তার মধ্যে থেকে যা অপশানস বেরিয়ে আসবে, তো সেইগুলো বেরিয়ে এলে ঠিক আছে, খুবই ভালো। আবার তাহলে ট্রাম্প সাহেব বলতেই পারবেন যে আমাকে তাহলে শান্তির নোবেল পুরস্কার দাওটা, এরকম গল্প আসবে। আর কিন্তু যদি না হয় তাহলে ট্রাম্পের জন্য কপালে দুঃখ আছে, আমেরিকার জন্য কপালে দুঃখ আছে, এবং তাহলে কিন্তু এই 10টা পয়েন্ট যদি 10টা পয়েন্টে কিছুও যদি মেনে নেওয়া হয়, তাহলে জানবেন আমেরিকার দাদাগিরি শেষ। আমেরিকার এই যে ডলারের দিয়ে লোককে যে কলার চেপে ধরা, সেই দিন কিন্তু শেষের কিন্তু শুরু হয়ে গেছে, এটা জানবেন, এটা 100% শুরু হয়ে গেছে। এবং জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সারা বিশ্ব থেকে আমেরিকাকে আগামী দিনে সবাই কিন্তু আস্তে আস্তে ছোট থেকে ছোট দেশও কিন্তু চোখে চোখ রেখে কথা বলবে। আমেরিকা একটা ভেনেজুয়েলা করেও ভেবে নিয়েছিল সবকটা দেশই বোধহয় ভেনেজুয়েলাই হবে, সবকটা দেশই বোধহয় আমেরিকার কাছে কিছু শুরু করার আগেই সারেন্ডার করে দেবে। সেটা যে সেই টাইপের যে দেশ ইরান নয়, বা ইরানের সামরিক শক্তিকে ছোট করলেও যে তার সামরিক শক্তি যে তাকে দাঁত ফোটানোর ক্ষমতা রাখে, সেটা উনি মনে হয় ওনার আইবির থেকে বা ওনার সিআইএ নিশ্চয়ই ওকে সেইভাবে ইনফরমেশন দেয়নি। বা উনি একটা ইংলিশে একটা কথা আছে না, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা হচ্ছে তার লিভিং এক্সাম্পল, যে কনফিডেন্স ভালো যে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু ওভার কনফিডেন্সটা ভালো না যে আমি যা কিছুই করবো তাতে আমার জিত হবে। সম্ভব না, ক্ষতি আপনারও হবে, আঘাত আপনারও লাগবে, ব্যথা আপনিও পাবেন, এবং আপনারও বিভিন্ন জায়গায় ইনজুরি হবে, বিভিন্ন ফ্র্যাকচার হবে। এইটা কিন্তু এই যুদ্ধ কিন্তু দেখিয়ে দিয়ে গেল। যাই হোক, আজ এখানেই শেষ করলাম, আগামী দিনে কি হয় দেখা যাক। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।